ঈদ মোবারক। সবাই কেমন আছেন? ঈদ কেমন কাটলো? প্রশ্ন উত্তরে চিত্রনাট্য নামের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের প্রতি অনুরোধ, যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। এই পর্ব দেখার আগে আপনি গত পর্বটি দেখে আসতে পারেন। আমি আই বাটনে গত পর্বের ভিডিও লিঙ্ক দিয়েছি, তাহলে সেই লিঙ্কে ক্লিক করে এখনই চলে যান। যাই হোক, আসুন মূল আলোচনায় যাওয়া যাক। আজকের আলোচনা শুরু করছি। আজকের প্রশ্ন হচ্ছে, কেন একজন চিত্রনাট্যকারকে বাস্তব জীবন পর্যবেক্ষণ করতে হয়? আলোচনাটি একটু লম্বা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনার মন্তব্য আকারে করতে পারেন। তা আমরা আলোচনা শুরু করছি। বাস্তব জীবন থেকে লেখক তার গল্পের মাল মশলা জোগাড় করে। এ কারণেই ভালো চলচ্চিত্র নির্মাতা হতে হলে বাস্তব জীবনকে দেখার বা পর্যবেক্ষণ করার একটা শক্তিশালী ক্ষমতা থাকতে হবে। বাস্তব জীবনের অভিজ্ঞতা একজন লেখককে দারুণভাবে সৃজনশীল করে তোলে, যেটাকে আমরা বলে থাকি যে অবজারভেশন অফ রিয়ালিটি। আমরা যারা সিনেমা নিয়ে পড়াশোনা করেছি আমরা জানি যে এই বিষয়টি নিয়ে আমাদের বাস্তবে অনেক কাজ করতে হয়। যাই হোক, আমরা এই প্রশ্নের উত্তরে আরও দেখব যে এই অবজারভেশন অফ রিয়ালিটির সঙ্গে আরও কি যোগ করলে একজন চিত্রনাট্যকারকে মানে তার উপাদানগুলো খুঁজে নিতে সহজ হয়। ভালো লেখকের অবশ্যই প্রখর কল্পনা শক্তি থাকতে হয়। কল্পনা শক্তি নতুন একটা জগৎ তৈরি করে, এমন একটা জগৎ তৈরি করে যা বাস্তবে নাই, কিন্তু বাস্তবের সঙ্গে কল্পনার মিশ্রণের ফলে বাস্তবতার একটা নতুন জগৎ তৈরি হবে। তো এইটা এমন হলো যে অর্থাৎ বাস্তবতা যোগ কল্পনা সমান বাস্তবতার নতুন জগৎ। মানে লেখকের কল্পনার জগৎটি বাস্তবতার উপরে ভিত্তি করেই হবে, কিন্তু সেইটা বাস্তব জীবনকে দেখে তার কল্পনার সঙ্গে মিলিয়ে একটা নতুন জগৎ লেখক তৈরি করবেন। এখানে কথা থাকে, যদি সেটা ফ্যান্টাসিও হয় তাহলে সে ফ্যান্টাসি গল্পেরও একটা যুক্তি থাকবে যেটা বাস্তবতার সঙ্গে মেলে, তাহলে দর্শক বা পাঠক সেই যুক্তি থেকে গল্পের বাস্তবতাটা খুঁজে নেবে। ভালো লেখক হতে হলে জীবন সম্পর্কে নিজস্ব দর্শন থাকতে হয়, নিজের নতুন একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে। বাস্তবতা, কল্পনা ও লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গিকে মেলালে নতুন ধরনের গল্প তৈরি হবে। তার মানে হলো অর্থাৎ বাস্তবতা যোগ কল্পনা যোগ লেখকের দৃষ্টিভঙ্গি সমান নতুন ধরনের গল্প। তার মানে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতে হয় বা থাকে। লেখকের আরও বেশি থাকতে হয়, কারণ লেখক কোনো না কোনো একটা ভঙ্গি, তার নিজস্ব একটা ভঙ্গি যেটাকে আমরা বলি সিগনেচার, তার মাধ্যমে লেখক তার নিজস্ব বলার ঢং তৈরি করেন এবং সেভাবেই গল্পটা বলেন। প্রতিটি দর্শক বা পাঠক গল্প বা সিনেমা থেকে একটা নৈতিকতা পেতে চায়। লেখক হিসেবে পাঠক বা দর্শকের এই চাহিদা পূরণ করতে হয়। তাছাড়া লেখক হিসেবে একটা নৈতিক দায়িত্ব পালন করতে হয়। ফলে গল্পটি হয় এইরকম: বাস্তবতা যোগ কল্পনা যোগ লেখকের দৃষ্টিভঙ্গি যোগ নৈতিকতা, নতুন ধরনের গল্প। হ্যাঁ, আধুনিক গল্পে নৈতিকতা না থাকার ব্যাপারটাই অনেকখানি স্বাভাবিক। প্রাচীন গল্পগুলোতে নৈতিকতা অনেক বেশি ছিল। তবে চলচ্চিত্রের ক্ষেত্রে আমাদের দেশের দর্শক নৈতিকতা আশা করে এবং অনেক দর্শকই বলে থাকেন যে হ্যাঁ, চলচ্চিত্রটি ভালো, কিন্তু আসলে আমরা কী শিখলাম? এই কী শিখলাম প্রশ্নের উত্তর হচ্ছে নৈতিকতা। প্রত্যেক লেখক একটা নির্দিষ্ট সংস্কৃতিকে উপস্থাপন করেন। সাধারণত নিজের ভাষাগোষ্ঠী, নিজের জাতি, ধর্ম বা রাষ্ট্রকে বিশ্বের কাছে উপস্থাপন করেন লেখক।
এ কারণেই ভালো লেখায় নিজস্ব সংস্কৃতির উপাদানগুলো থাকতে হয়। চলচ্চিত্রে নিজের সংস্কৃতি উপস্থাপন করলে নতুন ধরনের সিনেমার গল্প তৈরি হয়। তার মানে বিষয়টা দাঁড়ালো বাস্তবতা যোগ কল্পনা যোগ লেখকের দৃষ্টিভঙ্গি যোগ নৈতিকতা যোগ সংস্কৃতি, নতুন দিনের সিনেমার গল্প। মানে আমরা বলতে চাচ্ছি যে আপনি যত বড় লেখক হন, আপনি যদি আপনার নিজের জাতি, নিজের ভাষাগোষ্ঠী, নিজের ধর্ম বা নিজের রাষ্ট্রকে বিশ্বের কাছে উপস্থাপন করার মতো কোনো উপাদান আপনার লেখার মধ্যে না থাকে, তাহলে সেটা ভালো গল্প নয় এবং নতুন ধরনের গল্প নয়। তার মানে হচ্ছে একটা গল্পের মধ্যে নিজস্ব সংস্কৃতির উপাদান থাকতে হবে। বাস্তবতা থেকে লেখককে আরেকটা জিনিস শিখতে হয়, সার্বজনীনতা। পৃথিবীকে এখন গ্লোবাল ভিলেজ বলা হয়, ফলে সিনেমা এখন গ্লোবাল প্রোডাক্ট। এ কারণেই সিনেমায় এমন উপাদান থাকা উচিত যা সারা পৃথিবীর মানুষের কাছে বোধগম্য, ওটাকে বলা হচ্ছে সার্বজনীনতা। তার মানে দাঁড়াচ্ছে বিষয়টা কি, বাস্তবতা যোগ কল্পনা লেখকের দৃষ্টিভঙ্গি নৈতিকতা যোগ সংস্কৃতি যোগ সার্বজনীনতা সমান নতুন দিনের সিনেমার গল্প। সার্বজনীনতা বিষয়টা আসলে কি? সার্বজনীনতা হচ্ছে এমন একটা বিষয়বস্তু যা পৃথিবীর সব মানুষ বুঝতে পারে, যেমন টাকা, যেমন জমি, যেমন বিয়ে, যেমন ব্যবসা, যেমন চাকরি, যেমন লেখাপড়া, যেমন খাওয়া দাওয়া, যেমন ঘুম, যেমন প্রেম, যেমন যৌনতা, যেমন এই রকম মানে সারা পৃথিবীর সব মানুষ যেই কাজের সঙ্গে জড়িত, যেই কাজগুলোকে বোঝে, সেই বিষয়বস্তুগুলি সিনেমায় থাকলে সুবিধা হচ্ছে যে দর্শক হিসেবে পৃথিবীর যে কোনো মানুষই ওটা সহজেই বুঝতে পারে। যদি এমন কোনো বিষয় তুলে ধরা হয় যেটা দর্শক হিসেবে অন্য দেশের মানুষ বুঝতে পারবে না, তাহলে সেইটাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন যে কোনো মানুষই আসলে ওটা বুঝতে পারে, এমনভাবে সার্বজনীন করে তুলতে হবে জিনিসটাকে, তাহলে সেইটা একটা নতুন ধরনের সিনেমার গল্প হয়ে উঠবে। মোটামুটি এ হচ্ছে চলচ্চিত্রকার কেন চিত্রনাট্যকার কেন বাস্তব জীবন পর্যবেক্ষণ করবে তার উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। চিত্রনাট্য লেখার সঙ্গে লেখকের আবেগের সম্পর্কটা কি? গল্প লেখার জন্য লেখকের একটা আবেগের সম্পর্ক আছে, মানে গল্পর সঙ্গে। গল্প কেবল বুদ্ধিমত্তার বিষয় না, বরং আবেগের বিষয়। যেই গল্পের সঙ্গে লেখকের কোনো আবেগের সম্পর্ক নাই, সেই গল্পটা লেখা লেখকের পক্ষে কঠিন। লেখক আগে বিষয়বস্তু পছন্দ করে বলেই সেই গল্পটা লিখতে উৎসাহী হয়ে ওঠে। যে চিত্রনাট্য লেখকের হৃদয়ের আবেগ থেকে লিখিত হয় সেটা অন্য যে কোনো চিত্রনাট্যের থেকে ভালো হয়। কেবল বাস্তবের বাণিজ্যিক দিক নয়, লেখকের আবেগগত সম্পর্ক আছে এমন বিষয় নিয়ে লেখালেখি করলে সেই লেখা ভালো হয়। আমরা এটাকে বলি প্যাশন ফ্যাক্টর। মানে আপনার যে বিষয়ে আগ্রহ আছে, যে বিষয়ের প্রতি আপনি আবেগগতভাবে একাত্ম বোধ করেন, সেই বিষয়টা নিয়ে লিখবেন, এবং সেই আবেগের সম্পর্ক আছে এমন বিষয় নিয়ে লিখলে সেই লেখাটা ভালো হয়। পরে প্রশ্ন যাচ্ছি, একটি ভালো গল্প হয়ে ওঠার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হয়? 1 নম্বরে বলছি আন করা হতে হবে। বলা হয় পৃথিবীর সব গল্প বলা হয়ে গেছে, কিন্তু একজন চিত্রনাট্যকারকে এমন একটা গল্প বলতে হয় যা দেখার পর দর্শকের মনে হয় গল্পটি সম্পূর্ণ আন করা, নতুন। একটা নতুন গল্প বলা ভীষণ চ্যালেঞ্জিং। যদি দর্শকের কাছে গল্পটি আন করা না হয়, দর্শক সিনেমাটি দেখে না। আমরা এটাকে বলি মৌলিক গল্পের সিনেমা। মৌলিক গল্পের সিনেমা মানে হচ্ছে আসলে পৃথিবীর সব গল্প যদি বলা হয়ে থাকে, তাহলে গল্পটি এমনভাবে লিখতে হয় যেন দর্শকের কাছে মনে হয় এটা প্রথমবারের মধ্যে দেখছি, এবং বিষয়টা কঠিন আসলে। 2, উপস্থাপন ভঙ্গি বা আঙ্গিকে নতুনত্ব থাকতে হবে। বেশিরভাগ চলচ্চিত্র দর্শকের কাছে ভালো লাগে তার নতুন উপস্থাপন ভঙ্গি বা আঙ্গিকের জন্য। চলচ্চিত্রে আঙ্গিক নির্মাণে অনেকখানি ভূমিকা রাখে চিত্রনাট্য বা গল্প। সুতরাং চিত্রনাট্যকার হিসেবে নতুন নতুন আঙ্গিক নিয়ে কাজ করতে হবে। এই আঙ্গিক বিষয়টা পুরোপুরি চিত্রনাট্যকারের উপরে নির্ভর করে না। অনেকখানি পরিচালনা, অনেকখানি অভিনয়, অনেকখানি শিল্প নির্দেশনা, অনেকখানি সিনেমাটোগ্রাফি মানে চিত্রগ্রহণ, অনেকখানি ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম মানে আবহ সঙ্গীত, এই সব কিছুর আঙ্গিক নির্মাণে সব কিছুই ভূমিকা রাখে। কিন্তু চিত্রনাট্যে যদি ওই উপাদানটা না থাকে, তাহলে নতুন ধরনের আঙ্গিক নিয়ে কাজ করা যায় না। সুতরাং সেটা থাকতে হবে। অপ্রত্যাশিত ঘটনার গল্প হতে হবে। গল্পটি এমন হতে হবে যে গল্পটির প্রথম দৃশ্য দেখে দর্শক তারপরে কি ঘটবে বুঝতে পারবে না। পরিণতি বুঝতে পারা তো দূরের কথা,
এইভাবে গল্পের ঘটনাগুলো সাজাতে হবে যাতে করে দর্শক কখনো গল্পের পরবর্তী ঘটনা আগেই না বুঝে ফেলে। দর্শক পরের ঘটনা সম্পর্কে মনে মনে যা ভাববে বাস্তবে তা ঘটবে না। দর্শক সবসময় অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হবে। আমাদের বাস্তব জীবনটা এই রকমই। আমরা এখন বলতে পারবো না যে আমার জীবনে 1 ঘন্টা পরে কী ঘটবে। তো তার মানে হচ্ছে আমরা সবসময় অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হই, এবং অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হই বলেই আমাদের জীবনটা এত সুন্দর। সুতরাং জীবনের এই সূত্রটি গল্পে থাকতে হবে। বিষয়বস্তু সুনির্দিষ্ট হতে হবে। গল্পটির বিষয়বস্তু সুনির্দিষ্ট হতে হবে এবং সেই বিষয়বস্তুর মধ্য থেকেই গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে। এমনকি গল্পটির পরিণতিও সেই একই বিষয়বস্তুর মধ্যে থেকে হবে। গল্পটির মধ্যে এমন কোনো ঘটনা ঢুকে পড়বে না যা বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গল্পের মধ্যে যা কিছু ঘটবে সবই সুনির্দিষ্ট একটা বিষয়বস্তুকে ঘিরে হবে। হ্যাঁ, মানে আপনি গল্পের মধ্যে অপ্রাসঙ্গিক কোনো কথা রাখবেন না এবং প্রাসঙ্গিক কোনো কথা বাদ দিবেন না। একটা বিষয়বস্তু ধরে গল্পটা যাবে এবং গল্পটা ওই বিষয়বস্তুর মধ্যেই থাকবে। যদি অনেকগুলি বিষয়বস্তু হয় তাহলে দর্শক হিসেবে মানে অস্থির হয়ে যাবে এবং দর্শক আসলে মনোযোগ দিতে পারবে না যে কোনটা দেখবো, আসলে কোনটা বিষয়। তো দর্শক যদি সেটা না বুঝতে পারে তাহলে সে বিরক্ত হয়ে সেই সিনেমাটা দেখবে না। এই জন্য একটা বিষয়বস্তু সুনির্দিষ্ট রাখতে হবে ভালো গল্প বানানোর জন্য। চমক এবং রহস্য থাকতে হবে। গল্পটি এমনভাবে সাজাতে হবে যাতে করে গল্পের মধ্যে একটা রহস্য তৈরি হয়। গল্পের সব তথ্য একেবারে দর্শক জেনে যাবে না, অল্প অল্প করে জানবে। আবার এমন হতে পারে প্রথমে যা জানবে কতক্ষণ পর বুঝতে পারবে তার জানায় ভুল ছিল। গল্পের নানা পর্যায়ে নতুন নতুন চমক থাকতে হবে, দর্শক যেন অবাক হয়ে যায়। হ্যাঁ, এইটা একটা মানে বড় সূত্র যে ভালো গল্প বানানোর জন্য, যে গল্পটার মধ্যে তথ্যগুলো এমনভাবে সাজাবেন যেন তথ্যগুলো দর্শক যা ভাবছে তার প্রত্যাশার সঙ্গে মিলছে না। তারপরে আরেকটা বিষয় ঘটছে যে দর্শক যা ভেবেছিল তার উল্টোটা ঘটেছে, অথবা যা জেনেছে তারপরে দেখছে যে সেটা ভুল জেনেছে, অথবা এখন যা জানছে কিছুক্ষণ পরে বুঝতে পারছে যে এটা আসলে ঠিক জানছি না। তো এইরকম নানা ধরনের চমক এবং রহস্য করে গল্পটা বলতে হবে, তাহলে ওটা ভালো গল্প হয়ে উঠবে। শুরুটা আকর্ষণীয় হতে হবে। যে কোনো চলচ্চিত্রের সাফল্য অনেকখানি নির্ভর করে একটা আকর্ষণীয় শুরুর উপর। প্রথমেই দর্শককে গেঁথে না ফেলতে পারলে চিত্রনাট্য ব্যর্থ হয়। এই জন্য বুদ্ধিমান চিত্রনাট্যকার গল্পের প্রথমেই এমন একটা ঘটনা জুড়ে দেন যা দেখে দর্শক মুহূর্তের মধ্যে গল্পের ভেতরে হারিয়ে যায়। এইটাকে বলা হয় হুকিং সিন। সাধারণত হলিউডে যেই সিনেমাগুলো হয় তারা শুরুতেই এমন একটা দৃশ্য দিয়ে শুরু করেন যেন দর্শক, ধরেন দর্শক বাইরে নানা ধরনের ঝুট ঝামেলা সামলে এসে হলে ঢোকার পর প্রথম দৃশ্যটাই এমন দেখলো, দেখার পরে তারপরে আর সেই বাইরের সব কিছুই, তার বাস্তব জীবনের সব কিছু ভুলে গিয়ে তার গল্পে মনোযোগ দিতে সে বাধ্য হলো। ধরেন চেজিং সিন, তারপর হচ্ছে অ্যাকশন সিন, তারপর হচ্ছে ইরোটিক সিন, এই ধরনের বিভিন্ন ধরনের যেগুলোর প্রতি মানুষের প্রচণ্ড আকর্ষণ আছে সেই ধরনের দৃশ্য দিয়ে একটা সিনেমা শুরু হয়। তারপর হচ্ছে শেষটা একটা কঠিন মোচড় থাকতে হবে। দর্শক সিনেমা হল থেকে বের হওয়ার সময় কোন অনুভূতি নিয়ে বের হবে এটা নির্ধারণ করে দেওয়ার চিত্রনাট্যকারের কাজ। অপ্রত্যাশিত ঘটনার শেষ অপ্রত্যাশিত ঘটনাটা দর্শককে হতবুদ্ধি করে দেবে। একদম শেষের দিকে গল্পটাকে এমন একটা মোচড় দিতে হবে যেন দর্শক গল্পটাকে ভালোবেসে ফেলে এবং তার বন্ধুদের এই চলচ্চিত্র দেখতে উৎসাহিত করে। এটাকে আমরা বলি টুইস্ট। জিনিসটা গল্প অনেকগুলি টুইস্ট থাকতে পারে, তবে গল্পের শেষের দিকে এমন একটা টুইস্ট থাকা দরকার যেগুলো অন্য সব টুইস্টকে ছাড়িয়ে গিয়ে একেবারে দর্শককে হতবুদ্ধি করে দেবে এবং দর্শক গল্পটাকে ভালোবাসবে এবং দর্শক তার বন্ধুকে, তার পরিবারকে বা তার জানাশোনা মানুষকে বলবে যে সিনেমাটা দারুণ, দেখো এই সিনেমাটা। তো এবং আরেকটা হচ্ছে যে গল্প শেষটা যখন হয়ে যাবে, দর্শক যখন সিনেমা হল থেকে বেরিয়ে যাবে, সে কোন অনুভূতি নিয়ে বের হবে? সে কি দুঃখ ভাব নিয়ে বের হবে? সে কি হাসতে হাসতে বের হবে? সে কি হতভম্ব হয়ে বের হবে? এইটা একজন চিত্রনাট্যকারকে আগেই ভেবে রাখতে হবে যে আমি কোন অনুভূতির মধ্যে দর্শককে ছেড়ে দিব, তাহলে সেই গল্পটা ভালো গল্প হয়ে উঠবে। যৌনতা এবং রসবোধ থাকতে হবে। যৌনতা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এই স্বাভাবিক প্রবৃত্তির প্রতি মানুষের আগ্রহ সীমাহীন, এই কারণে গল্পের মধ্যে যৌনতা রাখতে হবে। যৌনতার উপস্থাপন বিভিন্ন সংস্কৃতি ভেবে বিভিন্ন হতে পারে, কিন্তু
যৌনতা বাদ দিয়ে গল্প বলা যাবে না। পাশাপাশি প্রতিটি মানুষ রসিকতা পছন্দ করে, গল্পের মধ্যে এমন সব ঘটনা ঘটবে যা মানুষকে হাস্যরস দেবে। হ্যাঁ, যৌনতা কেমন উপস্থাপন হবে সেটা নির্ভর করে প্রত্যেক দেশের প্রত্যেক জাতিগোষ্ঠীর সংস্কৃতির উপরে। মানে মাত্রাবোধটা কতটুকু হবে সেটা যেমন চিত্রনাট্যকারকেও বুঝতে হবে, সেটা পরিচালককেও বুঝতে হবে, এবং কেউ যদি না বোঝে তাহলে সেন্সর বোর্ড বুঝিয়ে দেবে। তো এই জন্যই আগে থেকেই বুঝতে হবে যে আমার দেশে যৌনতা এবং রসবোধের মাত্রাবোধটা কোথায়, এবং সেটা থাকলেই গল্পটা ভালো গল্প হয়ে উঠবে। নৈতিকতা থাকতে হবে। গল্প থেকে দর্শক নৈতিকতা শিখতে চায়, তবে সেই নৈতিকতাকে সরাসরি উপস্থাপন করলে দর্শক বিরক্ত হয়। ঘটনার মধ্য দিয়ে দর্শকের মধ্যে একটা নৈতিকতা বোধ জাগ্রত হবে। দর্শক গল্পের মধ্য থেকে নৈতিকতা খুঁজে নেবে। নৈতিকতা খুঁজে পাওয়ার মতো উপাদান গল্পে থাকতে হবে। আগেই বলছিলাম যে নৈতিকতা থাকতে, মানে আধুনিক গল্পগুলোর মধ্যে নৈতিকতা থাকাটা জরুরি না, কিন্তু আমাদের দেশের দর্শক গল্প থেকে নৈতিকতা শিখতে চায়। বিশেষত চলচ্চিত্র শেষ হওয়ার পরে অনেকে জিজ্ঞেস করেন যে এই সিনেমা থেকে আমরা আসলে কি শিখলাম। এখন ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই গল্পের মধ্যে নৈতিকতা থাকা জরুরি, এবং কী শিখলাম সেই শেখাটাও থাকা জরুরি, তাহলে দর্শক সন্তুষ্ট হয়। এবং দর্শক যদি নৈতিকতা খুঁজে পায় তাহলে দর্শক আরাম বোধ করে। এটা আমাদের দেশের দর্শকের জন্য। তো এই জন্য ভালো গল্প হয়ে ওঠার জন্য নৈতিকতা থাকতে পারে। আরও বিষয় আলোচনা করা যেত, কিন্তু ভিডিওটি ইতিমধ্যেই অনেক বড় হয়ে গেছে। চিত্রনাট্যের পরিচিতি এই আলোচনার পরবর্তী পর্ব দেখতে পাবেন আগামী বৃহস্পতিবার রাত 10টায়। আপনাদের যে কোনো পরামর্শ মন্তব্য আকারে বলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এই টিউটোরিয়ালটি নিয়মিত দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, শুভকামনা।